লেকচার 16 এটা কি লেকচার 16 কি কমপ্লিট করা গেছে? কোনো জি ঝামেলা আছে? স্যার। আলোচনা করতে হবে হ্যান্ড নোটে? স্যার এন্ট্রপিটা স্যার শুরু থেকে আলোচনা করলে ভালো হইতো স্যার, মানে যতটুকু আলোচনা করছেন হইতে স্যার ঠিক আছে, তারপর থেকে স্যার মানে এন্ট্রপিটা স্যার কিভাবে বিশৃঙ্খলা হয়েছে, হুম। কিভাবে তার সৃষ্টি, কেন সৃষ্টি, এগুলা স্যার। আচ্ছা, তার মানে তো এটা বেসিক রিলেটেড কোশ্চিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা আজকের ক্লাসটা ওইদিকে নিয়ে যাই, আমরা দরকার কোনো নতুন কোশ্চিন না পড়ি। আমরা প্রয়োজনে এন্ট্রপির ডিটেলসটা আপনাদেরকে বলি। মানে হ্যাঁ, স্যার, স্যার আপনার আপনার কাছে কবিরের বইটা আছে না? কবিরের বই, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে স্যার কবিরের একটু বই, স্যার আমি কবিরের বইয়ে কত নম্বর পেজের সমস্যা বলেন? স্যার আমি একটু দেখি স্যার। বলেন বলেন, সমস্যা নাই। এন্ট্রপি এন্ট্রপি এন্ট্রপি। এখানে আমাদের আরো বেশ কিছু কোশ্চিন বাকি রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। আদর্শ গ্যাসের এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা, এটা এটা মার্ক করে রাখবেন, হ্যাঁ, যাতে করে আমরা একদম টু দা পয়েন্টে ডিসকাশন করতে পারি। যখনই পড়তে যাবেন, পড়তে যে যে সমস্যা হবে মার্ক করে রাখবেন, বুঝছি স্যার। যেটা মনে হবে যেটা আমার একটু আলোচনা দরকার সেটা। হ্যাঁ স্যার, আদর্শ আদর্শ ইয়া গ্যাসের এন্ট্রপির পরিবর্তনটা স্যার আদর্শ গ্যাসের পৃষ্ঠা নাম্বার এনট্রপি, হ্যাঁ, আদর্শ গ্যাসের এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো, এটি এটি হচ্ছে আমরা অনেক বড় একটা কোশ্চিন। এই কোশ্চিনটা আমাদেরকে টু দা পয়েন্টে বুঝতে হবে, বুঝেই পড়তে হবে। আমরা এটা এখনো ডিসকাশন করিনি, তো কোশ্চিনটা আমরা প্রথমে জেনে নিই চলেন। বেসিক্যালি হচ্ছে যে এনট্রপি কি, এটা তো আমরা জানি তাই না, এনট্রপিটা কি। আর এনট্রপির যে আপনি যে বললেন যে উদ্ভব কিভাবে হয়, এটি হচ্ছে আমি এক লাইনে বলি, এটা মনে রাখলেই হবে। এক লাইনে হচ্ছে যে আমরা তো জানি যে যে কোনো একটা সারফেস যদি চিন্তা করেন, এনি এনি সিস্টেম অফ দ্য ইউনিভার্স, তাহলে সিস্টেম যদি কোনটা, এনি পার্ট অফ দ্য ইউনিভার্স হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের ভিতরে কি আছে? পার্টিকেল আছে। পার্টিকেলের কাম কি? পার্টিকেলের কাম হচ্ছে অলওয়েজ এরকম একটা মানে ভিব্রেটিং অবস্থা আছে, ভাইব্রেটিং কন্ডিশনে পার্টিকেল গুলো আছে। আমরা দেখি বা না দেখি, মানে আমাদের চোখের ক্ষমতা ওই ওই পর্যন্ত নাই। আর ওই পর্যন্ত থাকলে আবার আপনি বাঁচতে পারতেন না, সেই জন্য উপরওয়ালা এটা দেয়নি। তো এরকম এরকম ভাবে ভাইব্রেটিং কন্ডিশন আছে। যদি আমরা সলিড চিন্তা করি, একটা নির্দিষ্ট অ্যারিতে, মানে লাইনে, নির্দিষ্ট লাইনে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে তারা হচ্ছে নিজের জায়গায় অলওয়েজ কম্পনশীল অবস্থায় আছে, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে আমরা যেটাকে সলিড বলি সেটা আসলে সলিড না, ওটা কাঁপতেছে। আমাদের বডি যেটা আমরা বলি, আমরা এখন মানে শক্তি আছে শরীরে তো বুঝতে পারি না, যখন বয়স হবে তখন বুঝতে পারবেন যে আমাদের শরীরও কাঁপে। হ্যাঁ, এক জায়গায় হাত দিতে যাবেন দেখবেন হাত চলে যাবে আরেক জায়গায়, পা ফেলবেন এক জায়গায় চলে যাবে পা আরেক জায়গায়। ওই যে মাঝে মাঝে কিছু কিছু বয়স্ক লোকজন সিঁড়ি থেকে ধপ করে পড়ে যায় না, পড়ে কেন? এই কারণে যখন ব্যালেন্স করতে পারে না মস্তিষ্ক, যখন এই পার্টিকেলের এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের সাথে ব্যালেন্স করতে পারে না, তখনই কিন্তু সে পড়ে যায়, ব্যালেন্স হারায় ফেলে। তার মানে কি, আমরা যাকে যা দেখি আসলে সেটা তা না। এর ভিতরে আসল ঘটনা হচ্ছে এটা যে আমরা সবাই দুনিয়ার, যেমন পৃথিবী যেমন গতিশীল, পৃথিবীর সাথে আমরাও গতিশীল। পৃথিবী যে স্পিডে মুভ করতেছে আমরাও সেই স্পিডে মুভ করতেছি, আমরা বুঝি আর না বুঝি, কিন্তু রিয়ালিটি হচ্ছে এটা। তো আমাদের মধ্যেই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল যে কোনো সলিডের পার্টিকেল, এই পার্টিকেল গুলোর ভিতরে যে মুভমেন্ট রয়েছে, সেই মুভমেন্টটাই হচ্ছে আসলে এন্ট্রপি। এই মুভমেন্টের কারণে কি তৈরি হয়? বিশৃঙ্খলা তৈরি হয়। এই মুভমেন্টের কারণে কি হয়? বিশৃঙ্খলা তৈরি হয়। এই মুভমেন্ট কিসের জন্য হয়? এনার্জির জন্য হয়। এই এন্ট্রপিটা কি তাহলে? এন্ট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক। তাহলে এন্ট্রপি আমরা এক লাইনে কি বলবো? এন্ট্রপি হচ্ছে যে পার্টিকেলের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকে যে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই বিশৃঙ্খলার পরিমাপকই হচ্ছে এন্ট্রপি। এখন ধরেন এইটাকে যদি আপনি এই সলিড স্টেটে আপনি দেখলেন এরকম, এটাকে যদি আপনি আবার একটা টান দেন, টান দিয়ে এটাকে এবার একটা গ্যাসিয়াস স্টেট বানান। গ্যাসিয়াস, যে কোনো সলিডকে তো আপনি গ্যাসিয়াস স্টেটে বানাতে পারেন তাই না? কিভাবে? হিট দিয়ে বানাতে পারেন। হিট দিলেই সেটা গ্যাসে পরিণত হবে। যাই দেখেন আপনি, পুরো সব কিছুরই গ্যাসিয়াস স্টেট আছে। সলিড স্টেট আপনার কাছে মনে হচ্ছে কেন? কারণ এটা গ্যাসিয়াস স্টেটে থাকার মতো যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার নাই। আপনি টেম্পারেচার দেন, দেখবেন ওটা গ্যাসে পরিণত হয়ে গেছে। তার মানে আমরা পদার্থের যে তিনটা অবস্থা আমরা জানি, মেজর যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থা চাইলেই আমরা পরিবর্তন করতে পারি, বাই প্রোভাইডিং এনার্জি অর বাই রিডিউসিং এনার্জি। কি করে? বাই প্রোভাইডিং এনার্জি অর বাই রিডিউসিং এনার্জি। যদি আপনি এনার্জি প্রোভাইড করেন তাহলে সেটা যে অবস্থায় আছে তার থেকে আপগ্রেড লেভেলে চলে যাবে। তো আপগ্রেড লেভেলটা কি? ধরেন এটা হচ্ছে আমার লিকুইড, লিকুইড থেকে শুরু, লিকুইডের পরে চলে যায় হচ্ছে সলিড, সলিড, সরি এটা উল্টা হলো, এটা হচ্ছে সলিড। সলিডের পরে এটার আপগ্রেড লেভেল হচ্ছে আপনার, মানে এরপরে যে এক্সটেনশনটা সেটি হলো আমার হচ্ছে তরল। তরলের পরে যে স্ট্যাটাস সেটি হচ্ছে আমার গ্যাস।
এই গ্যাসটাকে আমরা সর্ব উপরে লিখলাম কেন? আসলে দুনিয়াতে এইটার সংখ্যাটাই বেশি, গ্যাসের সংখ্যাটাই বেশি। যেমন করে আপনি জানেন যে গোটা ইউনিভার্সের পানির সংখ্যা বেশি, পানির পরিমাণ বেশি, ঠিক ওরকম ভাবে আমাদের আশেপাশে অসংখ্য গ্যাস, এটা আমাদের আছে বলে আমরা সার্ভাইভ করি। এই গ্যাস আসে বলে আমরা সার্ভাইভ করি। গ্যাস বলতে এয়ার বুঝেন, এই বড় বড় কনসেপ্টে লার্জ স্কেলে যদি বুঝেন তাহলে এয়ার বুঝেন। তো এয়ার আছে বলে আমরা বাঁচি, এয়ার আছে বলে জগতের অনেক প্রাণী বাঁচে, এয়ার আছে বলে আপনার এই যে ইন্টারনেট আছে, এয়ার আছে বলে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। চাঁদের দেশে মানুষ কথা শুনতে পায় না কেন বলেন তো? চাঁদের দেশে আপনি আমি তার কথা বললে আপনি শুনতে পাবেন না, আমি শুনতে পাবো না কেন? তার গ্যাসিয়াস মাধ্যমটা না থাকার কারণে হয়তো বা। এক্স্যাক্টলি। আমরা যে বলছি সাউন্ড শব্দ কথা যে বলতেছি, এটা যাচ্ছে কিভাবে? ওয়েভ আকারে যাচ্ছে। আপনি যে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েভের আকারে যাচ্ছে। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটি। তো ওয়েভ আকারে যাওয়ার কারণেই আপনি আমি শুনতে পাচ্ছি। যখন আমি এই এয়ারটাকে নিয়ে নিব, তখন এই ওয়েভ আর মুভমেন্ট করতে পারবে না। মুভমেন্ট করতে না পারলে আপনি আমি কেউ শুনবো না। যেমন করে চাঁদের দেশে শোনা যায় না, চাঁদের দেশে কেউ কারোর কথা শুনে না। তো বেসিক্যালি হচ্ছে যে এইটি হলো মূল ঘটনা আর কি। তো এখন এই যে এই এয়ারটা যদি লার্জ স্কেলে হয়, এয়ারের এক্সিস্টেন্সের ভিতরে যদি আমরা চিন্তা করি, এয়ারের ভিতরে ঢুকে নেবেন, এটাকে মানে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে এর মধ্যে কি পাবেন? এর মধ্যে পার্টিকেল পাবেন। মানে আমরা কেমিস্ট্রির ভাষায় বুঝি, পার্টিকেল পাবো। এই পার্টিকেলকে যদি আপনি ভাঙেন তাহলে কি পাবেন? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবেন। ইলেকট্রন, প্রোটনকে, নিউট্রনকে ভাঙলে আরো অনেক কিছু পাওয়া যাবে, সেটা আমরা ওইদিকে যাচ্ছি না। তো আমরা ইলেকট্রন, প্রোটন নিয়ে থাকি। তো ইলেকট্রন, প্রোটন কে যদি আমরা পাই, তার মানে কি এটা, এই আমরা জানি যে ইলেকট্রনের নেচার কি? অলওয়েজ মুভমেন্ট অবস্থায় আছে। ইলেকট্রন কি করতেছে? অলওয়েজ মুভমেন্ট অবস্থায় আছে। তার মানে কি? অলওয়েজ গতিতে আছে, অলওয়েজ গতিশীল অবস্থায় আছে। এবং যখনই মুভমেন্ট অবস্থা আছে তখনই কি হচ্ছে? এখানে একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সগুলোর নাম কি? এটাকে আমরা নর্মালি বলি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কি বলি আমরা? ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক স্ট্যাটিক ফোর্স। এর বাংলায় হলো তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বল যখনই কাজ করে তখন এখানে দুটা ফিল্ড কাজ করে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে দুটা ফিল্ড। এই যে এরকম এরকম অ্যাঙ্গেলে কাজ করে। কি ফিল্ড? একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এম, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডকে ওই যে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে লিখলাম, তার মানে এটা এরকমই তা না, এটা অলওয়েজ চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জেবল। কোনটা যে কখন এটা ধরা বিপদ। মানুষের জ্ঞান ওই পর্যন্ত যায়নি। যেমন ভাবে আপনি ইউ আর নট এবল টু ফাইন্ড আউট দ্য পজিশন অ্যান্ড দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন অ্যাট দ্য সেম টাইম, হেইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা, যেমন ভাবে আপনি পারেন না এটা করতে, ঠিক তেমনই ভাবে এটাকেও আপনি ডিফাইন করতে পারেন না যে কোনটা পারপেন্ডিকুলার আর কোনটা হচ্ছে যে নর্মাল স্টেজ আছে। তার মানে তার মানে তার মানে হলো, বিষয়টা দাঁড়ালো কি? বিষয়টা দাঁড়ালো হচ্ছে গোটা ইউনিভার্সকে আমরা যদি আমাদের জ্ঞান দিয়ে চিন্তা করি, তাহলে আমরা এমন এক জগতের মধ্যে, একটা রহস্যময় জগতের মধ্যে বাস করি। আমরা বলছি যে আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড, আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড, কেউ আমরা বিচ্ছিন্ন না, কেউ আমরা বিচ্ছিন্ন না। ধর্মীয়ভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, ধর্মীয়ভাবে যদি অ্যানালাইসিস করেন, যে ধর্মের উপরে যদি আপনি জ্ঞান অর্জন করা শুরু করেন, একটা সময় পরে যে দেখবেন যে দুনিয়াতে আসলে সবাই এক, সবার অরিজিন হচ্ছে এক, এক জায়গা থেকে আমরা বের হয়ে আসছি এবং আবার এক জায়গাতেই ফিরে যাব। একটা সার্টেন পিরিয়ড পরে আমরা আবার, যখন টাইম শেষ, আমাদের যাইতে হবে। কোনো বুদ্ধি নাই, দিস ইজ জার্নি। জার্নি স্টার্ট হয়েছে, এই স্টার্ট আর পৃথিবীর সবকিছুর একটা স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট আছে। সো এই জার্নি শুড বি স্টার্টেড, মানে হ্যাজ বিন স্টার্টেড অ্যান্ড শুড বি কমপ্লিটেড। আর এই কমপ্লিটেড প্রসেসটা হচ্ছে ডেথ। যে কোনো জিনিসের যার লাইফ আছে তার ডেথ আছে। হ্যাঁ, তো এই ডেথের মাধ্যমে এটার কমপ্লিশন হয়। তো এখন হচ্ছে যে তার মানে আমরা কেউ বিচ্ছিন্ন না, অলওয়েজ আমরা কানেক্টেড। এবং এটাকে আমরা যারা ওই যে মাইন্ড রিডার নাম শুনেছেন, মাইন্ড রিডার, মাইন্ড রিডার মানে হচ্ছে মানুষের মন পড়তে পারে যেটাকে, বা আমরা আমাদের যদি সাইন্টিফিক ওয়েতে বলি, টেলিপ্যাথি বলি, যে আপনি কিছু কিছু মনে 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 ভাবলেন, হঠাৎ করে দেখলেন ওটা সামনে চলে আসছে। আজকে আপনি যদি আজকে একটা প্ল্যানিং করেন যে আপনি একটা গাড়ি কিনবেন, সেই গাড়ির কালার হবে রং, মানে রং হবে লাল, দেখবেন রাস্তায় রাস্তায় যখন লাল কালারের গাড়ি দেখবেন, হুট করে আপনার মনে পড়বে, আরে আমি তো না লাল কালারের একটা গাড়ি কিনবো। এগুলো এবং ওই গাড়িগুলো আপনার চোখের সামনে ঘুরতে থাকবে। এর মানে হচ্ছে যে যখন যেটাই আপনি এক্সপেক্ট করবেন সেটাই আপনার চারপাশে কানেক্টেড, নেচার আপনার চারপাশে উপস্থাপন করবে, যদি যদি কিনা আপনি অনেস্ট হন, যদি কিনা আপনি অনেস্ট হন। এই কথাটার অর্থ হলো, আপনি যদি মানুষের ক্ষতি করেন, মানুষের কোনো ক্ষতি করেন, মানুষের যদি কোনো অন্যায় করেন, তাহলে এগুলো পাবেন না, নেচার আপনার সামনে এগুলো নিয়ে আসবে না।
আপনাকে অনেস্ট হতে হবে, যে ম্যান হিসেবে মানে হিউম্যান হিসেবে আপনাকে একদম টু দা পয়েন্টে অনেস্ট হতে হবে। যদি অনেস্ট হন তবে এই জিনিসগুলো আপনার সামনে উদ্ভাসিত হবে এবং আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। সো দিজ আর দ্য মেইন প্রিন্সিপাল অফ দ্য ইউনিভার্স, যে আমরা অলওয়েজ কানেক্টেড এবং হচ্ছে যে এই জিনিসগুলো এইরকম। তো গ্যাসিয়াস স্টেটে আমরা যদি ফিরে আসি তাহলে এখানে দেখেন যে এইখানে যে ভেলোসিটি, পার্টিকুলার যে ভেলোসিটি, এখানে পার্টিকুলার ভেলোসিটি অনেক বেশি, এটা আমরা জানি। তো পার্টিকুলার ভেলোসিটি যখন হচ্ছে তখন কি যে মুভমেন্ট বাড়তেছে। দেখেন খুব ভালো করে বুঝেন এই জায়গাটা, এই জায়গাটা বুঝলে আপনার এই এন্ট্রপি বুঝতে সমস্যা হবে না। তো এখানে হচ্ছে ভেলোসিটি ভি, ভেলোসিটি থেকে হচ্ছে আমার মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে চলাফেরা, যেটা গতি। এই মুভমেন্টের কারণে কি হয়, এখানে কলিশন, কলিশন মানে সংঘর্ষ, সংঘ মূর্ধন্য সংঘর্ষ। এই কলিশন, এই কলিশনের কারণে কি হয়, আপনার হচ্ছে এনার্জি, সিস্টেমের এনার্জি বেড়ে যায়। কি হয়, সিস্টেম, সিস্টেম এনার্জি, এনার্জি ইনক্রিজ হয়। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে এই এনার্জিটা রেজ হয় কিভাবে, হিট আকারে, হিট আকারে বাড়তে, তার মানে কোনো একটা জায়গায় যখন পার্টিকেলের মুভমেন্ট বেড়ে যাবে তখন সেখানে আপনার কি হবে, হিট বেড়ে যাবে। এই হিটটা অনেক সময় আমরা মানে বুঝতে পারি না, কিন্তু মানে মানে এটা এতটা পরিমাণ বাড়ে না যে এটা আমাদেরকে আঘাত করে, ওই পরিমাণ বাড়ে না, কিন্তু সিস্টেমের, টোটাল সিস্টেমের হিট বেড়ে যায়। যেমন ধরেন একটা এক্সাম্পল, মানে কিভাবে এটাকে মেজার করবেন কিভাবে, যেমন ধরেন একটা ঘরে যদি গরমের দিনে আপনি 10 জন মানুষ থাকেন, তাহলে যে পরিমাণ আপনি হিট বা গরম অনুভব করবেন, ওই ঘরে যদি কেউ না থাকে তাহলে দেখবেন যে ওই ঘরের টেম্পারেচার কমে গেছে। কারণ কি, কারণ হচ্ছে যে এখান থেকে আমার ওয়েভ রেডিয়েশন হচ্ছে, এখান থেকে আমার এনার্জি রিলিজ হচ্ছে, এখান থেকে আমার সিস্টেমের কারণে, সিস্টেম মানে এন্ট্রপির কারণে আমার টোটাল সিস্টেমের মানে এই রুমের আমার হচ্ছে হিট বেড়ে যাচ্ছে। আবার যখন এখানে আমার লোকজন নাই তখন এখান থেকে আমার যে ওয়েভ, এখান থেকে নর্মালি ওয়েভ রিলিজ হচ্ছে না, নর্মালি এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না, যদিও আমাদের ম্যাথমেটিক্যালি পরিবর্তন হয়, কারণ ইউনিভার্সের এন্ট্রপি সবসময় পরিবর্তনশীল। এটা কেন, বিকজ অফ ইনভায়রনমেন্ট। এই যে রুমের চারপাশে কি আছে, ইনভায়রনমেন্ট আছে না, তো ইনভায়রনমেন্টের একটা প্রভাব এখানে আছে না এই রুমের পরে। তো রুমের পরে প্রভাব থাকলে এই ইনভায়রনমেন্টের কারণে পার্টিকেলের মুভমেন্টের একটা উঠানামা আছে না, এই যে উঠানামা, এরকম এরকম উঠানামা আছে না, তো ওরকম উঠানামা তো আছে মানে গতির মধ্যে। তো উঠানামা থাকলে তখন কি হবে, এটার কারণে একটা সামান্য পরিমাণ হলেও তো হিট রিলিজ হয়। তো যেই হিটটা রিলিজ হয় সেটা কি করে, সিস্টেমের উপর আঘাত করে। তো সিস্টেমের উপর যখন আঘাত করে তখন কি সিস্টেমের এন্ট্রপি বেড়ে যায়, তার মানে সিস্টেমের হিট বেড়ে যায়। ক্লিয়ার মেসেজ? আচ্ছা, এখন আমরা আসেন হচ্ছে আদর্শ গ্যাসের এন্ট্রপির পরিবর্তনে আসি, যেটা হলো আপনারা যে কোশ্চিনটা যেটা করেছিলেন সেটার আমরা মানে ডিটেলস বুঝলাম ইন ডেপথ, মানে এর বাইরে আর কিছু না আর কি। ঠিক আছে, এনট্রপি হচ্ছে এই সেম জিনিস, এই সমস্ত ঘটনার সাথে রিলেটেড। এখন আপনি যে কোনো ঘটনাকে যদি মেজার করতে চান এনট্রপির অ্যাঙ্গেলে, তাহলে দেখবেন যে এই ঘটনাগুলো আপনার মনে পড়বে, এবং দিস দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, মানে একটা ম্যাথমেটিক্যালি একটার সাথে একটা রিলেটেড হবে, এবং এইভাবেই গোটা ইউনিভার্স রান করতেছে। এখন যদি আমরা এই আদর্শ গ্যাসের এনট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে যে অনেক বড় একটা কোশ্চেন, মানে প্রমাণটা অনেক বড়, এটা এখানে অনেক বড় করে দেওয়া আছে, বাট আমরা শর্টকাট একটা মেথড অ্যাপ্লাই করব। হ্যাঁ, শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, মানে হচ্ছে যেটা আমরা একটা হ্যান্ড নোট পাবেন আপনারা, ওই হ্যান্ড নোটের আদলে আপনাদেরকে এটা পড়তে হবে। তো এখন হচ্ছে যে এইখানে এই আদর্শ গ্যাস কি সেটা আমাদের জানতে হবে, নিশ্চয়ই আমরা এটা জানি তাই না, একটা নির্ধারিত একটা ল মেনে চললে সেটাকে আমরা আদর্শ গ্যাস বলি। আদর্শ গ্যাসের কিছু আদর্শ প্রপার্টিজ রয়েছে, যারা ওই প্রপার্টিজ গুলো মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। এটা যেহেতু অনেক পুরানো একটা পড়াশোনা ইন্টারমিডিয়েটে, সেই জন্য আমরা এই জায়গাটা যাচ্ছি না। তো এখন ধরেন সিস্টেমের যদি কোনো একটা সিস্টেমের তাপ হয়, কোনো একটা সিস্টেমের যদি আপনার টোটাল তাপকে আমরা কিউ দ্বারা ডিনোট করি, কিউ, এবং যদি ওই সিস্টেমের আপনার হচ্ছে যে টোটাল এনার্জি, ইন্টারনাল এনার্জিকে যদি আমরা ইউ দ্বারা ডিনোট করি, কোনো কোনো সময় এটাকে ই দ্বারা ডিনোট করা হয়। আবার যদি ভলিউমকে ভি দ্বারা ডিনোট করি তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি কিউ, মানে স্মল পরিবর্তন যখন আমরা বিবেচনা করি তখন আমরা লিখে হচ্ছে ডি ইউ, মানে এটার পরিবর্তন, ইন্টারনাল এনার্জির পরিবর্তন, প্লাস হচ্ছে পিডিভি, পিডিভি প্রেসারের সাপেক্ষে ভলিউমের পরিবর্তনকে আমরা পিডিভি বলি। তো এখানে পিডিভি ইকুয়াল টু, এখানে বোঝানো হচ্ছে যে সম্প্রসারিত কাজ আদর্শ গ্যাসের ক্ষেত্রে। পিডিভি ইকুয়াল টু কি, পিডিভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু, আর ডাব্লু ইকুয়াল টু হচ্ছে আমার যে কাজটা সম্পাদিত হয় সেটা, আর ডিউ হচ্ছে একটা অপেক্ষপূর্ণ অপেক্ষক। অপেক্ষক কি সেটা নিশ্চয়ই আমি বলেছি এর আগে তাই না, একটা মান ভ্যারি করে আর কি। অতএব যদি এটাকে আমরা এখন ম্যাথমেটিক্যালি কানেক্ট করতে যাই, ম্যাথমেটিক্যালি যদি এটাকে কানেক্ট করতে যাই তাহলে পারে এটি এটি এরকম একটা অবস্থায় এসে দাঁড়ায়, যে সমীকরণটা হচ্ছে এরকম। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে এইখান থেকে ডেরিভ, যে আমার ইন্টারনাল এনার্জি ডিইউ, ইন্টারনাল এনার্জির ক্ষুদ্র পরিবর্তন
কি কি সাপেক্ষে পরিবর্তন হয়, ভেরিয়েবল গুলো কোনটা কোনটা? একটা হচ্ছে আমার টেম্পারেচার ভেরিয়েবল, ভলিউম ভেরিয়েবল, তাই না? তাহলে হচ্ছে যে ইন্টারনাল এনার্জি ডিইউ কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? ডিভি সাপেক্ষে। ডিটি সাপেক্ষে করেন প্রথমে ডিটি, তখন ভলিউম এখানে আমার হচ্ছে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে এখানে হচ্ছে ডিটি। প্লাস হচ্ছে আপনি আবার এই ইন্টারনাল এনার্জিকে আমি এবার ভলিউমের সাপেক্ষে করব, তাহলে ডিভি। ডিভি তাহলে অ্যাট কনস্ট্যান্ট কি হবে? অ্যাট কনস্ট্যান্ট টি হবে, আর এখানে ডিবি হবে। আচ্ছা, এই ইকুয়েশনগুলোকে মনে রাখার একটা সহজ তরিকা আছে। তরিকাটা কি? ঠিক এই টেকনিকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করবেন, ডিফারেন্সিয়েশন করবেন, যার সাপেক্ষে, যেমন সেটা থাকবে কোথায়? নিচে। আর যেটা নিচে থাকবে সেটা আবার এখানে গুণ হয়ে যাবে, ডট দিয়ে এরকম গুণ থাকবে, এভাবে করে মনে রাখতে পারবেন। আর এখানে মনে রাখতে হবে যে ভেরিয়েবল আমার দুইটা, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে ভলিউম। সেই জন্য আমার একবার টেম্পারেচারকে আমি কনস্ট্যান্ট রাখছি, একবার ভলিউমকে আমি কনস্ট্যান্ট রাখছি। দিস ইজ নাম্বার ওয়ান ইকুয়েশন। এখন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটার একটা চেঞ্জ আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চেঞ্জটা কিরকম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে